আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। সীমাহীন অনিয়মের মহোৎসব চলছে রেলে। অসাধু কর্মকর্তা কর্মচারীদের দৌড়াতে অতিষ্ঠ যাত্রীরা। অনলাইন ও স্ট্যান্ডিং টিকিট নিয়ে চলছে রমরমা অবৈধ বাণিজ্য। অনলাইনের টিকিট মিলছে কালোবাজারিদের হাতে, আর এজন্য দেশ জুড়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। দালাল অসাধু রেল কর্মকর্তাদের পাশাপাশি যার নেপথ্যে রয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। রেলের নিয়ন্ত্রণ নিয়ে আশিকুল আলমের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন দে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। আরটিভি টিমের গন্তব্য কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভৈরব। কাউন্টারের সামনেই রেলের স্টোর কিপার পরিচয় দেয়া লুৎফর জানালেন, জনপ্রতি 50 টাকা করে, দুইজন 100 টাকা দিলেই নিরাপত্তা ভেদ করে পৌঁছে দেবেন ট্রেনে। ঘটনার সত্যতা জানতে লুৎফরের কথা মতো কাজ। ঢুকতেই আনসার সদস্য হাবিবের হাতে 50 টাকা ধরিয়ে দেয় লুৎফর। পথ চলতে চলতে সে জানায়, একসাথে 20 থেকে 30 জনের টিকিটের ব্যবস্থা করা তার জন্য কোনো ব্যাপারই না। 20-30 জনের মতো যাই, এই কি আগে টিকিট করে দিতে পারবেন? এটা কি টিকিটে যা আছে ওটা দিলে আর আপনার কত কেমনে দিতে? পথে এয়ারপোর্ট, নরসিংদী, টিটিকান্দা সব স্টেশনেই বিনা টিকিটে উঠছে যাত্রী। বাদ যায়নি চালকের আসনও। ট্রেনের পরিচালকের রুমেও টিকিট ছাড়া যাত্রী। আপনি এখানে লোক উঠাইছেন কেন? আপনার আসনে আপনি লোক উঠাইছেন কেন? কথা বলার টাইম নেই ভাই। কথা বলার টাইম নাই কেন? আপনি টিকিট ছাড়া নামে তো না, টিকিট আমি স্টাফ ভাই। আপনি তো আপনি আরে ভাই, কার্ড দেখান। আপনি শোনেন, আমি স্টাফ। আপনি কার্ড দেখাবেন না ভাই? আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি স্টাফ হলে কার্ড দেখান। লাভ দিছে, লাভ দিছে, লাভ দিছে। কাউন্টারে গেলাম, জিজ্ঞাসা করলাম যে টিকিট, বললো যে টিকিট সব সেল হয়েছে। পরে বললাম যে আপনি স্ট্যান্ডিং টিকিট দেন। উনি বললো যে স্ট্যান্ডিং টিকিট দেওয়া যাবে না। তারা বললো যে টিকিটের ব্যবস্থা করতে পারি, আমাকে আরও 50 টাকা জরিমানা দিতে হবে। আমি 50 টাকা আপনার রাজস্ব খাতে পাঠিয়ে দেবো। বলে এইটার জন্য সরকার আপনাকে রাখে নাই, এইভাবে জুলুম করিয়া রাজস্ব খাতকে ডেভেলপ করবেন, এই জন্য সরকার আপনাকে নিয়োগ করে নাই। 3 ভাগ হয়, 250 টাকার মধ্যে স্টেশন মাস্টার পাবে 25 টাকা, আর বাহিটা পাবে ব্লেকার, আর নেতা নেতৃস্থানীয় লোকগুলো আছে, সামসা সুমসা যারা আছে, জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওনাদেরকেও বলা হইলেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, ওটাই যেন এখন নিয়ম। আর যেটা কাউন্টারে টিকিট পাওয়া যাবে এটা হলো অনিয়ম। সিলেট রেলওয়ে স্টেশনে একই অবস্থা। কাউন্টারে নেই টিকিট, বিক্রি হচ্ছে কবিরের খাবারের দোকানে। 3টা এসি দাম কত ভাই? ভাড়া আছে 630 টাকা, সরকারি মূল্য 2100 টাকা, 200 টাকা বাড়তি 3 আচ্ছা, আমি আপনার দোকানের সামনে আসতেছি ভাই। ওনাকে হাতে নাতে ধরা হয়েছে, আপনি ওকে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। অবৈধ টাকার ভাগ পৌঁছে যাচ্ছে রেলের কর্মচারী থেকে শুরু করে উপরের মহল পর্যন্ত। সিন্ডিকেট কারসাজির কারণে লোকসান গুনছে যোগাযোগের অন্যতম সেবা খাত, রাজস্ব হারাচ্ছে সরকার, আর দুর্ভোগ পাচ্ছে সাধারণ মানুষ। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। রাজধানীর বাসে এখনও শৃঙ্খলা ফেরেনি। প্রতিদিনই ভাড়া নিয়ে বাকবিতণ্ডা চলছে। কিলোমিটার প্রতি 2 টাকা 15 পয়সা করে ভাড়া নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে তার চেয়ে বেশি। কোনো কোনো বাসে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দাবি, 10%-এরও কম বাসে এমন অনিয়ম হচ্ছে। এ নিয়ে তাদের টিম মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছে বলে দাবি মালিক সমিতির। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইর সানি। সানি, বাসগুলোতে তো আসলে ভাড়া তালিকাও দেওয়া হয়েছে, তারপরও কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন বাসের যারা কন্ট্রাক্টর রয়েছেন তারা যে কৌশলটি খাটাচ্ছেন
যে আমি যদি উদাহরণস্বরূপ আপনাকে বলি যে কারওয়ান বাজার থেকে আসাদ গেটের যদি 2 কিলোমিটার হয় সেক্ষেত্রে কিন্তু সেই বাস ভাড়াটি আসার কথা মাত্র 5 টাকার মতো, কিন্তু সেই জায়গাটি তারা সর্বনিম্ন ভাড়া 10 টাকা হিসাবে করে নিচ্ছেন। এবং এভাবে কিন্তু আবার যদি কারওয়ান বাজার থেকে শ্যামলী পর্যন্ত 4 কিলোমিটার হয় সেখানে যদি প্রায় 10 টাকার মতো আসে সেখানটায় তারা 12 টাকা বা 14 টাকা করে নিচ্ছেন। এবং যে বাসের যে কন্ট্যাক্ট সিস্টেমে যেটি চলছিল সেটিও কিন্তু এখনও অনেক বাসে চলাচল করছে এবং সে কারণে এই সমস্যাটি তৈরি হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মাত্র 2-3 কিলোমিটারের জন্য যাত্রীদের প্রায় 15 টাকা গুনতে হচ্ছে এবং এই কারণেই কিন্তু আসলে বাকবিতণ্ডার যে বিষয়টি সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং এখনও আমরা অনেক বাসে দেখেছি যে যাত্রীদের সঙ্গে যে সাধারণ মানুষের যে বাকবিতণ্ডা সেটি কিন্তু এখনও চলছে। এবং এই বাসগুলোর আমরা এর আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি যে বাসের ভাড়া যদি 1 টাকা বাড়ানো হয় মালিকরা এবং শ্রমিকরা কোনো না কোনোভাবে সেটিকে 2 টাকা 3 টাকা পর্যন্ত বাড়িয়ে ফেলেন এবং এবারও কিন্তু সেটি তারা করেছিলেন। তারপরে পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযানও চলছিল, কিন্তু যখন এই অভিযানটি থেমে যায় এখন কিন্তু আবার নতুন করে এই উৎপাতটি শুরু হয়েছে এবং সে কারণে যারা সাধারণ যাত্রীরা চলাচল করছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। এবং আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে বেশ কিছু টাকা বাড়তি ভাড়া দিতে হচ্ছে এবং যারা এই বিষয়টির প্রতিবাদ করছে তাদের সঙ্গে বাকবিতণ্ডার বিষয়টি তৈরি হচ্ছে। এবং আমি এর আগেও আমরা দেখেছি যে এক্ষেত্রে যখন যাত্রীরা প্রতিবাদ করে তখন কিন্তু তারা আসলে নির্দিষ্ট যে ভাড়া সেটি করেন, কিন্তু অনেক ক্ষেত্রেই বেশিরভাগ যাত্রী এই বিষয়গুলো আসলে প্রতিবাদ করেন না বলেই যে বাসের যারা হেল্পার রয়েছেন বা যারা কন্ট্রাক্টর রয়েছেন তারা কিন্তু এই সুযোগটি নিয়ে থাকে। মৌসুমী। স্থানীয় আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী জোবার স্থানী। বিএনপি বলছে গুম খুনের রাজনীতি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম নষ্ট করেছে আওয়ামী লীগ। জবাবে আওয়ামী লীগ নেতারা বলছেন এসব বিএনপির জামায়াত জোটের ষড়যন্ত্র। অন্যদিকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নতুন কৌশল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের রাজনীতিতে 3 দলের অবস্থান 3টি মেরুতে। এমন অবস্থায় বলে দিচ্ছে কতটা জটিল সমীকরণের দিকে যাচ্ছে দেশের রাজনীতি। বিস্তারিত মাসুদ মুস্তাহিদের রিপোর্টে। স্বাধীনতার 50 বছরের মাথায় এসে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সুপারিশ অর্জন করা বাংলাদেশের অর্থনীতি যে ধারায় এগিয়েছে, রাজনীতি কি তেমনটা এগোতে পেরেছে? নির্বাচন পদ্ধতি নিয়ে দেশের দলগুলো এখনো ঐক্যমতে আসতে পারেনি। এক টেবিলে বসতেই নারাজ দেশের বড় দুটি দল। নির্দলীয় সরকার না আসলে আমরা কোনো নির্বাচনে যাব না, কারণ মিনিংলেস হবে। যারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছিল, তো সেই সব লোকজন থাকতে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা কমিশন দিয়ে এটা সম্ভব না। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কি সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় তারা নিয়েছে। এমনকি এর মধ্যে বিএনপিকে তো কানাডার আদালতে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছে। সরকারের তরফ থেকে সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপক উন্নয়নের দাবি করা হলেও রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতন্ত্র চর্চা, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার মতো বিষয়গুলোতে সমালোচনাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলছেন এই দুই নেতা। বাংলাদেশের রাজনীতি বর্তমানে খুবই জটিল, শুধু নয় একটা সংকটজনক অবস্থার ভেতর নিপতিত এবং এখন প্রধানত সামরিক বেসামরিক আমলাতন্ত্র রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করছে এবং তাদের সমর্থনের উপরে ভিত্তি করে সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকা যায় কিনা সেইটার আয়োজন বিভিন্ন পর্যায়ে তারা করে রেখেছে। আমাদের লোকজন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়, আমাদের লোকজন শুধু লোকজন না, তাদের ভাই বোনকে উঠিয়ে নেওয়া দেওয়া হয়, বাপকে উঠিয়ে নেওয়া দেওয়া হয়। তো এই যে নিপীড়নের যে মাত্রা, এই নিপীড়ন পাকিস্তান আমলে করেনি আমাদের সাথে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের ডাক না পাওয়া এবং পুলিশ প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আমি তো মনে করি আওয়ামী লীগ আর মার্কিন যুক্তরাষ্ট্র হাতে হাত ধরে ক্ষমতা চালাচ্ছে এবং কোনো একটা জায়গায় হয়তো সমস্যা হয়েছে, সেইটার জন্য একে অপরকে হয়তো চাপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। এই নির্বাচনকে ধ্বংস করে দিয়ে আজকে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে একটা রেজিম তৈরি করা হয়েছে এবং যেখানে কোনো গণতন্ত্র নাই। আজকে আমেরিকার মতো একটা দেশ আমাদের একটা প্রতিষ্ঠানকে, যেটা নাকি আমাদের টাকা দিয়ে চলে, তাকে ব্যান্ড করেছে।
স্যাংশন এনেছে, এই কলঙ্ক তো জাতির জন্য না, এটা কলঙ্ক হলো সরকারের। আমেরিকান নিষেধাজ্ঞার সাথে আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের আগামী নির্বাচনের খুব একটা সম্পর্ক আছে। বরং আমি বলবো আমেরিকার কোনো একটা সংস্থা বাংলাদেশের কিছু র্যাবের কর্মকর্তাকে যে নিষেধাজ্ঞা দিয়েছে, 7 দিন পরে গতকালকে দেখলাম তারাই স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কমেছে। রাজনৈতিক এমন সংস্কৃতির মধ্যেই দেশ পার করল অর্ধশত বছর। অনেকে বলছেন সামনের দিনগুলোতে দেশের রাজনীতির জন্য আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমন অবস্থায় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবাই দেশের জন্য কাজ করবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনে আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হচ্ছে। জাতীয় পার্টির নেতারা বলছেন তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে মত দেবেন। সংলাপ প্রত্যাখ্যান করে বিএনপি নেতারা বলছেন সার্চ কমিটি নিয়ে গ্রহণযোগ্য কমিশন হবে না এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচনও মানবে না বিএনপি। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল দুবারের মতো এবারও নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে কমিশন গঠনে আইন করার দাবি করা হলেও আগের মতো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। প্রথম দিন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ হবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। দলটির কো-চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, সংলাপে কমিশন গঠনে মতামত দেবেন এবং গ্রহণযোগ্য ভোটের তাগিদ দেবেন তারা। আমাদের ডেকেছে, তো আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা যাব আশা করছি। তো সংলাপে আমি এটি চাই, এইরকম যদি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন হয় তাহলে কিন্তু ফলাফল কিন্তু আগের মতনই হবে। কাজে আমি চাচ্ছি মেরুদণ্ডবান এই নির্বাচন কমিশন যাতে হয়, তাহলে আমার ভোট আমি দিব, যার ইচ্ছা তার ভোট সে দিবে, আর আমরা যাতে আমাদের পছন্দ করা ভোটটা আমরা দিতে পারি। এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে আমরা আশা করব বাংলাদেশের নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন হবে। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনো কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না, তাই সংলাপে যাবে না বিএনপি। পথ একটাই, হওয়া ভালো এক দফা, অর্থাৎ সরকার পতনের আন্দোলন। একদিন না একদিন এদেশের জনগণকে সরকার পতনের আন্দোলন করতে হবে, কারণ জনগণের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কনস্টিটিউশনাল রাইটগুলি আছে, প্রশাসনিক শক্তির মধ্য দিয়ে সরকারে থাকতে চায়, তাদের কাছে গণতন্ত্রের ভাষা কোনো মূল্য নাই। সরকারের আজ্ঞাবহ কোনো নির্বাচন কমিশন গঠন হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন গয়েশ্বরচন্দ্র। রাষ্ট্রপতির সংলাপে এবার নিবন্ধিত 39টি দলকে আমন্ত্রণ জানানো হবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ 14 ফেব্রুয়ারি শেষ হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। ভারত মহাসাগরে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার এই সফরের খবরে উচ্ছ্বসিত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা। নতুন শ্রমিক আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ সহ নানা সমস্যার সমাধানের প্রত্যাশা তাদের। নিহার নন্দীর তোলা ছবিতে মালদ্বীপ থেকে ফিরে বিস্তারিত জুলহাস কবিরের রিপোর্টে। ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সফরকে ঘিরেই দীর্ঘদিনের জট পাকিয়ে থাকা সমস্যার সমাধানের আশায় বুক বেঁধেছেন দেশটিতে কাজ করা 1 লাখ প্রবাসী বাংলাদেশি। নানা প্রতিকূলতার মধ্যেই এখানে নির্মাণ ও মৎস্য শিল্পের পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন চাকরি ও ব্যবসা করে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন বাংলাদেশিরা। তবে 2019 সাল থেকে বাংলাদেশি অদক্ষ শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ। সে কারণে নতুন করে সম্ভাবনা সৃষ্টি হওয়া এই শ্রমবাজারে যেতে পারছেন না কর্মীরা। আবার প্রায় 50,000 অবৈধ শ্রমিকের বৈধ কাগজ না থাকায় ভোগান্তি চরমে উঠেছে তাদের। বাংলাদেশে মেন পাওয়ার অনেক কম, এই কারণে এখন ইন্ডিয়া থেকে অনেক মেন পাওয়ার নিয়ে নিতেছে
এটাও গভর্নমেন্টে দেখতে হবে। বাংলাদেশ সরকার যদি এটাকে একটু হেল্প করার দেয়, হাতটা বাড়িয়ে দেয়, তাহলে আমাদের জন্য একটা হয়, ভালো হয়। টাকা পয়সা পাঠাইতে সমস্যা, এটা বৈধভাবে আমরা কীভাবে টাকা পয়সাগুলো পাঠাতে পারি, এই ধরনের সুবিধা করলে আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়। দালাল চক্রে চক্রান্ত এবং বেতন কম পাওয়া সহ নানা অভিযোগ প্রবাসীদের। তবে প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমিকদের মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দর কষাকষির আহ্বান তাদের। আমরা চাই তো প্রধানমন্ত্রী আসুক, আমার কথা শুনুক। ইন্ডিয়ানকে যেমন একটা মূল্যায়ন দেয়, আমাকে তো মূল্যায়ন দেয় না। তবে আমাদের সরকার এসে যদি তাদের কথা বলে, তাহলে এটা বুঝবে না এদের সরকার এসে কথা বলছে। তো এই জিনিসটা যদি সরকার আসে, যদি আমাদের জন্য যদি একটু সুবিধা করে দেয়, আমরা মনে প্রবাসীরা অনেক আনন্দিত হব। মালদ্বীপের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চাইলেও দেশটির সরকারের নীতির কারণে তা সম্ভব হচ্ছে না বলেও জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সরকারের উচ্চ পর্যায় থেকে মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে একাধিকবার অনুরোধ করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরেও এই বিষয়টা আলোচিত হবে এবং তিনি যখন সরাসরি এদেশের মহামান্য রাষ্ট্রপতিকে বলবেন, নিশ্চয়ই তারা অনেক গুরুত্বের সাথে বিষয়টা দেখবে। মহামারীর কারণে মালদ্বীপের নির্মাণ শিল্প গত 1.5 বছর ধরে স্থবির। নির্মাণ শিল্পটা যখন আবার চাঙ্গা হয়ে উঠবে, তখন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া ছাড়া মালদ্বীপের হাতে অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেন হাই কমিশনার। শ্রমবাজার হিসেবে মালদ্বীপ বাংলাদেশিদের কাছে অন্যতম একটি গন্তব্য, আর দীর্ঘদিন ধরে এখানে বাংলাদেশিদের থাকার ফলে নানা সমস্যায় জড়িত এদেশের প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রধানমন্ত্রীর আসার খবরে তারা আশায় বুক বাঁধছেন। এবার হয়তো তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর দ্রুত সমস্যার সমাধান হবে এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও বেশি জোরদার করতে বাংলাদেশকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, RTV, মালদ্বীপ। দেশে তৈরি হতে যাচ্ছে বিষধর সাপের কামড়ের প্রতিষেধক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারে প্রতিষেধক তৈরির 40% কাজ শেষ হয়েছে। গবেষকরা বলছেন, দেশে সাপে কাটার প্রতিষেধক তৈরি হলে কার্যকারিতা যেমন সঠিক হবে, তেমনি বিদেশ থেকে আর প্রতিষেধক আমদানি করতে হবে না। চট্টগ্রাম সংবাদদাতার AKM নাজিমের তথ্যছবিতে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 6 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। তাদের মধ্যে মারা যান প্রায় 6000 মানুষ। মূলত প্রতিষেধকের স্বল্পতায় বিপুল সংখ্যক মানুষ মারা যান সাপের কামড়ে, কারণ প্রতিষেধকের পুরোটাই আমদানি নির্ভর। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 2018 সালে 5 বছর মেয়াদী অ্যান্টিভেনম তৈরির প্রকল্প শুরু হয়। এরপরে শুরু হয় সাপ সংগ্রহের কাজ। অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে ভেনম রিসার্চ সেন্টারে পোষা হচ্ছে 8 প্রজাতির 137টি বিষধর সাপ। বাংলাদেশের সাপের মধ্যে প্রথম কাজ হচ্ছে কোনো রিজিওনাল ভেরিয়েশন আছে কিনা ওদের বিষের মধ্যে, এই জিনিসটা যাচাই করা। সে কারণে আমাদের সারা বাংলাদেশ থেকে সাপ সংগ্রহ করতে হয়। সাপ সংগ্রহ করতে গেলে আমরা 2টা জিনিস মেনটেন করতে হয়। একটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন, আর একটা হচ্ছে WHO প্রোটোকল। এই প্রকল্পের মুখ্য গবেষক অধ্যাপক ডাক্তার অনিরুদ্ধ ঘোষ বলেন, বাংলাদেশ মূলত ভারত থেকে অ্যান্টিভেনম আমদানি করে, কিন্তু এটা বাংলাদেশে পুরোপুরি কার্যকর নয়, কারণ প্রজাতি ভেদে সাপের বিষ আলাদা হয়। তাই নিজ অঞ্চলের সাপের বিষ থেকে তৈরি অ্যান্টিভেনম ব্যবহারে কার্যকারিতা বেশি। যে অঞ্চলের লোক আক্রান্ত হচ্ছেন, ওইখানে যে সাপগুলি আছে, ওই সাপগুলি থেকে বিষ কালেক্ট করে ওই বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি করা। এই কাজটা করার জন্যই এই ভেনম রিসার্চ সেন্টারটা তৈরি করা হয়েছে। তবে এত কিছুর পরও দেশে অ্যান্টিভেনম তৈরির কোনো ল্যাব না থাকার মতো হতাশার কথাও জানালেন গবেষকরা। এসব জটিলতা শেষে পরীক্ষামূলকভাবে অ্যান্টিভেনম বিভিন্ন প্রাণীর উপর প্রয়োগ করা হবে। সফলতা পেলেই মানবদেহে প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে কার্যক্রমে আরও 2 থেকে 3 বছর লাগতে পারে বলে জানিয়েছেন তারা। দীপ্তচন্দ্র পাল, RTV। দেশের উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এ জেলায় সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকাল 6টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে গেল 8 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, দিনাজপুরে খুব শীঘ্রই শৈত্যপ্রবাহ বিরাজ করবে। তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। সেই সঙ্গে ঘন কুয়াশার আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে এ জেলার মানুষের জনজীবন। সকাল 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে তীব্র শীতে ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষের জনজীবন। আগামী 2-1 দিনের মধ্যে কুড়িগ্রামে তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দর্শক, উত্তরাঞ্চলে শীতের খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। দুলাল, এই শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন এবং শীতার্তদের সহায়তায় কি কোনো ধরনের উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? দিনাজপুরে শীতের তীব্রতা অনেক বেড়ে গেছে। গত 8 দিন ধরে দিনাজপুরে তাপমাত্রা বিরাজ করছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। আর আজকের তাপমাত্রা, আবহাওয়া অফিস বলেছে যে আজকের তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস। আসলে আমরা কিন্তু মৃদু শৈত্যপ্রবাহের মধ্য দিয়েই একরকম দিন যাপন করছি। আসলে এই অঞ্চলে যেটা সবচেয়ে বেশি কষ্টের সেটা হচ্ছে এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তারা কিন্তু আসলে এখানে ঠিকমতো কাজ করতে পারছে না। কাজ করলে তারা যে পারিশ্রমিক পাচ্ছে, পেটের তাগিদে ঊর্ধ্বমুখী বাজারে তারা জিনিসপত্র কিনতে গিয়ে কিন্তু গরম কাপড় কেনার চাহিদা সেটা তারা কিন্তু সেটা সামর্থ্য তারা হারিয়ে ফেলছে। তো এই সামর্থ্য হারার মূল কারণটি কিন্তু তাদের আর্থিক অসচ্ছলতা। আর এ কারণেই কিন্তু আসলে তারা গরম কাপড় দিয়ে শীত নিবারণ করে তাদের জন্য, তাদের জীবনের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তাদের চাহিদা যে তারা এভাবেই বলছে যে আমাদেরকে শীতে সরকার এবং বিত্তবানরা যেন গরম কম্বল দিয়ে আমাদের শীত থেকে বাঁচার সহযোগিতা করে। এদিকে জেলা প্রশাসন সূত্র আমাকে জানিয়েছে যে তারা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে 1,10,00,000 টাকা তারা শীতার্ত মানুষের জন্য বরাদ্দ পেয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসন এখানে আরো 8 লক্ষ টাকা সংযোজন করে 1,18,00,000 টাকা তাদের এটার বিপরীতে তারা এখানে 52,600 কম্বল দিনাজপুরের 13 উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঝে দিয়েছেন এবং এই কর্মকর্তারা আসলে। দুলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনিস হোসেন দুলাল। চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। ডানপন্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হোসে অ্যান্তোনিও কাস্টকে হারান তিনি। ভোট গ্রহণ শেষ হওয়ার 1.5 ঘন্টার মাথায় পরাজয় স্বীকার করে নিয়েছে কাস্ট। প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক প্রায় 56% ভোট পেয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন 45%। গেল কয়েক দশকের মধ্যে চিলিতে এবারই সবচেয়ে বেশি মেরুকরণে নির্বাচন হয়েছে। মাত্র 35 বছর বয়সে নির্বাচনে জিতে গ্যাব্রিয়েল বোরিক বিশ্বের অন্যতম তরুণ রাজনৈতিক নেতা বনে গেলেন। এক টুইট বার্তায় জোসে অ্যান্তোনিও কাস্ট গ্যাব্রিয়েল বোরিককে অভিনন্দন জানান। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।